শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিষয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না আশ্বাস অর্থমন্ত্রী। জুলাই থেকে ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোড বাধ্যতামূলকের ঘোষণা গভর্নরের। চাঁদাবাজ মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটে দেশের বাজারগুলো অস্থির, অভিযোগ ডাক্তার শফিকের। সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান। হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু। টিকার সংকট নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে, জানালেন তথ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা বেশি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সর্বস্তরে পাঠ্যক্রম ঢেলে সাজানো হবে। সরকার প্রধান বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন করা সম্ভব নয়। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায়ে থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। উচ্চশিক্ষা নিয়েও অনেকে বেকার থাকেন, অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। বর্তমান সরকারের উদ্যোগের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী জানান, জনগণের কাছে দায়বদ্ধ সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়তে চায় বলেও জানান তিনি। সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খুশরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত অঙ্কুর বাংলাদেশ ফান্ড 1 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আর্থিক খাত কিছুটা ক্রিটিক্যাল সময় পার করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল খাতের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে সরকার। অর্থমন্ত্রী আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের দীর্ঘদিনের 2 বড় বাধা তহবিলের অভাব ও জামানত জটিলতা দূর করতে কাজ করছে সরকার। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 30 জুনের পর পেমেন্টের জন্য কোনো প্রতিষ্ঠান বাংলা কিউআর কোড ছাড়া অন্য কোনো কিউআর ব্যবহার করতে পারবে না। এর মাধ্যমে ক্যাশ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বিকজ প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাংকগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অ্যাচিভ করতে পারবো না। সো উই আর ওয়ার্কিং টুয়ার্ডস অল দ্যাট।
তো এখানে খালি গভর্নমেন্ট কাজ করছে না, আমি যেটা বলছি জেপি মর্গান, আইএফসি, ফান্ড ম্যানেজার্স, দে আর অল ইন এ টিম, উই আর ওয়ার্কিং টুগেদার। ইনশাআল্লাহ আমি মনে করি খুব কম সময়ের মধ্যে, একটু পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি, সবাই আপনারা জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে, ক্যাপিটাল মার্কেটে কি হয়েছে, আমি ওই সমস্ত মন্তব্য করতে চাই না। বাট ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি অ্যান্ড উই হ্যাভ সেট আওয়ার কোর্স। ক্যাশলেস সোসাইটির গল্প আমরা অনেকদিন শুনেছি, এবার আমরা সেটাকে একটা বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। এর ফলে একজন অপারেটরের মার্চেন্টের সাথে আরেকজন অপারেটরের ক্লায়েন্ট খুব সহজে লেনদেন করতে পারবে। আমরা আশা করছি যে এভাবে হয়তো আমরা একটা ক্যাশলেস সোসাইটির দিকে যাব। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিক। পাইকারি বাজার ঘুরে দেখার সময় ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি, শোনেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলা স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। সবার মুখ চেপে রাখা হয়েছে। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না, এখানেই আমাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বসবাস করে এই লোকেরা এইগুলা করে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। ময়মনসিংহ সিলেটে হামের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। 24 ঘন্টায় সিলেটে চিকিৎসাধীন আরও 2 শিশু ও ময়মনসিংহে 1 শিশু মারা যায়। সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে 54 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 289 জনের মধ্যে সবচেয়ে বেশি 123 জন ভর্তি আছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এদিকে ময়মনসিংহে কিছুতেই কমছে না হাম আক্রান্ত শিশুর সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 7 মাস বয়সী 1 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও 26 শিশু ভর্তি হয়েছে। দেশে হামের সংক্রমণ, টিকার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হামের প্রাদুর্ভাব ও বর্তমান সংকটের কারণ অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, হামে এরই মধ্যে 4 শতাধিক শিশু মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কেন হামের টিকার সংকট তৈরি হলো, টিকা কার্যক্রমে কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা, এসব বিষয়ে তদন্তে গুরুত্ব পাবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তথ্য উপদেষ্টা। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে, যেখানে শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকেও ইনভলভ করে কাজ করানোর চিন্তা ভাবনা হচ্ছে। আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলেছি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাদুঘরে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস উঠে এসেছে। জুলাই জাদুঘর যতদিন থাকবে, জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ততদিন ঘৃণার সাথে মনে রাখবে। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম সপ্তাহে জনসাধারণের জন্য জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সকালে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান জুলাই স্মৃতি জাদুঘর জুলাই বা আগস্টের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারা বলেন, জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয়। ফ্যাসিবাদকে কিভাবে পতন করতে হয় শিক্ষার্থীরা যে সাহস দেখিয়েছে, এই জাদুঘর তার স্মৃতি। জুলাই আগস্টের সব চিত্র জুলাই জাদুঘরে তুলে ধরা হয়েছে বলে জানিয়ে স্পিকার বলেন, এই জাদুঘর প্রমাণ করে স্বৈরাচারকে কেউ সহ্য করে না। গণভবনে বসে ছাত্র আন্দোলনে হত্যার হুমকি, শেখ হাসিনার কল রেকর্ড সহ নানা তথ্য জুলাই জাদুঘরে সংরক্ষিত আছে বলেও জানান স্পিকার। হান্টা ভাইরাসের মৃত্যুহার উদ্বেগজনক হলেও এটি দ্রুত ছড়ায় না, মহামারীর আশঙ্কাও কম। বাংলাদেশে সংক্রমণের ঘটনাও নেই। তাই হান্টা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে পূর্ব সতর্কতা হিসেবে ইঁদুর থেকে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। এমভি হন্ডিয়াস প্রমোত্তরিতে সংক্রমণ এবং মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে আলোচনায় ইঁদুরবাহিত হান্টা ভাইরাসের আন্দেস ভ্যারিয়েন্ট। প্রশ্ন উঠছে, করোনা কিংবা ইঁদুর থেকে ছড়িয়ে পড়া কলেরার মতো হান্টা ভাইরাসেরও বৃহৎ পরিসরে প্রাণঘাতী হয়ে ওঠার শঙ্কা কতটা, বাংলাদেশি বা কতটা ঝুঁকিতে। বাংলাদেশের শহর কিংবা গ্রামে ইঁদুরের উপদ্রব বেশি থাকায় সতর্কতা হিসাবে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। তবে বাংলাদেশের ইঁদুরে হান্টা ভাইরাসের আন্দ্রেস ধরনটির উপস্থিতির সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। কারণ এই দেশে এখনো পর্যন্ত মানুষে কোনো কেস আমরা ডিটেক্ট করা হয়নি বাংলাদেশ থেকে, এবং ইঁদুরও আমরা এখনো পর্যন্ত এই ভাইরাসটা ডিটেক্ট করি নাই। ইঁদুর বহন করে এই ভাইরাসটা, তো আমাদের দেশে ইঁদুরে থাকতে পারে, থাকা যাবে, যেহেতু আমাদের এখানে খুব গবেষণা খুব বেশি হয়নি। গবেষণা করার পর আমরা বুঝবো আসলে ইঁদুর আছে কিনা। সো যেহেতু আমরা এখনো জানি না ওভাবে, সো আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ইঁদুরের সংস্পর্শে থেকে দূরে থাকতে হবে। আমাদের এই অঞ্চলে হান্টা ভাইরাস গ্রুপে যে সমস্ত ভাইরাস আছে সেটা দেখা যায়নি, এখন অনুসন্ধান করা যেতে পারে। আর অ্যান্ডিস ভাইরাস তো ওই অঞ্চলে দেখা গেছে। এখানে যে ভাইরাস সেটা অন্য, সেটা অতটা বেশি এখানে যদি সেটা আক্রান্ত হয় মানুষ, যে 100 জন রোগীর মধ্যে মৃত্যু একজনের কম হতে পারে, আবার 15 জন পর্যন্ত উঠতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুহার বেশি থাকলেও হান্টা ভাইরাসের আন্দেস ধরনটি করোনার মতো দ্রুত গতিতে সংক্রমণে সক্ষম নয়। সেই সাথে করোনার অভিজ্ঞতার ফলে সৃষ্ট জনসচেতনতা নতুন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়ক হবে। অ্যান্ডিস ভাইরাস যেটা আমেরিকা মহাদেশে পাওয়া যায়, চিলি বা ওইসব দেশে হয়েছে, সেখানে খুব পারিবারিকভাবে যারা একসাথে থাকে, স্বামী স্ত্রী বা একই পরিবার একসাথে থাকে, তাদের মধ্যে সংক্রমণ একজনের কাছ থেকে আরেকজন পাওয়া গেছে। মানুষ থেকে মানুষের দ্রুত এটা ছড়ায়, এই কারণে বলা হচ্ছে খুব একটা ঝুঁকি নেই। যে সমস্ত দেশে নাগরিকরা আক্রান্ত হয়েছেন সেই দেশেও এটা বলা হচ্ছে ঝুঁকি একেবারে কম। যেই জাহাজে এটা শনাক্ত হয়েছে সেই জাহাজে মাঝারি ধরনের ঝুঁকি। প্রথম একজন রোগীতে কিন্তু প্রথমে ইঁদুর থেকে আমরা ধারণা করছি ভাইরাসটা সংক্রমিত হয়েছে, এর পরবর্তীতে কিন্তু মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছে। সর্বক্ষণিক এটা নজরদারিতে রাখতে হবে যে ট্রান্সমিশনটা বাড়ে কিনা, কিন্তু এটা তো আতঙ্কিত হওয়ার এখনো কিছু নেই। এটা করোনার মতো মহামারী পর্যায়ে বলার এখনো সময় আসেনি। ইঁদুর বাদুড়ের মতো বিভিন্ন প্রাণী থেকে মানুষের মাঝে বারবার মরণব্যাধি ছড়িয়ে পড়ায় দেশে এ নিয়ে আরও সমন্বিত গবেষণা প্রয়োজন বলেও মত তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে প্রায় ইন্টার্ন ও নার্সদের দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার হচ্ছে রোগী ও তাদের স্বজনরা। উপযুক্ত চিকিৎসা না পেয়ে কেউ প্রতিবাদ করলে মব সৃষ্টির অভিযোগ তুলে পিটিয়ে পুলিশে দেওয়া হচ্ছে। এ নিয়ে অসন্তোষ রয়েছে রোগী ও তাদের স্বজনদের মধ্যে। তাদের মতে হাসপাতাল প্রশাসন ও সিনিয়র ডাক্তাররাও ইন্টার্নদের হাতে জিম্মি। হাসপাতালের মুখপাত্র বলেছেন, ইন্টার্নদের দাবি যৌক্তিক, তবে দায়িত্বে অবহেলার শাস্তি পেতে হবে। রাজশাহী সিভিল সার্জন মনে করেন, ইন্টার্নদের আরও সহনশীল ও ধৈর্যশীল হওয়া প্রয়োজন। রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্যর তথ্য ছবিতে রিপোর্ট। রাজশাহী বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সরকারি খরচে জটিল রোগের চিকিৎসার সুযোগ থাকায় দূর দূরান্ত থেকে মানুষ যায় চিকিৎসা নিতে। তবে এদের বেশিরভাগই হাসপাতাল ছাড়েন তিক্ত অভিজ্ঞতা নিয়ে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে সময় কম দেওয়ার কারণে ইন্টার্ন চিকিৎসকদের উপর নির্ভর করতে হয় রোগীদের, আর এতেই ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পেরে অনেক ইন্টার্ন চিকিৎসক উপযুক্ত চিকিৎসা দিতে ব্যর্থ হয়। এতে কোনো রোগীর মৃত্যু হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা, চড়াও হন ইন্টার্নদের উপর। সম্প্রতি এক সেনা সদস্যকে মারধর সহ কয়েকটি ঘটনায় নতুন করে ইন্টার্ন ও নার্সরা আলোচনায় এসেছেন। প্রশাসন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেই সুযোগটা প্রশাসন পাচ্ছে না, কারণ প্রশাসন জিম্মি, জনগণের মতো প্রশাসন তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে আমি মনে করি। তারা কথায় কথায় যে ডিসপ্যাড হয়ে যাচ্ছে, এটা তাদের হলো জনগণকে জিম্মি করে, মানে জনগণের উপরে স্টিল ওরা চালাচ্ছে। তারা রোগীর সাথে আচরণ কেমন হবে সেগুলো নিয়েও নিয়মিত বৈঠক হওয়া উচিত, সমস্যাগুলো চিহ্নিত করা উচিত। হাসপাতালের মুখপাত্র বলছেন, 500 শয্যার অবকাঠামোতে 1200 শয্যার বিপরীতে প্রতিদিন চিকিৎসা নেয় প্রায় 3500 মানুষ। 262 জন ইন্টার্ন 3 শিফটে তাদের চিকিৎসা দেন। এই বিপুল সংখ্যক রোগীর চাপের কারণে ইন্টার্নদের চিকিৎসা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। এরপরও কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আমরা চাইবো না এমন কোনো কর্মবিরতি বা এমন কোনো কর্মসূচি তারা দিক যার ফলে আমাদের রোগীরা ভোগান্তিতে পড়ে। যদিও তাদের দাবিগুলো সবসময় যৌক্তিক বলে আমরা মনে করেছি এবং আমরা আশ্বস্ত করার চেষ্টা করেছি দ্রুত যেন তা বাস্তবায়ন আমরা করতে পারি। এদিকে জেলা সিভিল সার্জন ইন্টার্ন চিকিৎসকদের মাথা ঠান্ডা রেখে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ দিয়েছেন। আগামী দিনে তারাই দেশের চিকিৎসা সেবার নেতৃত্ব দিবে, তো তাদেরকে অবশ্যই আরও সহনশীল হয়ে মানুষের প্রতি, রোগীদের প্রতি যেন সমবেতী হয়ে চিকিৎসা প্রদান করতে পারেন, এটা আমার পক্ষ থেকে তাদের জন্য উপদেশ থাকবে। রোগীরা কাঙ্ক্ষিত সেবা পেলেই চিকিৎসকদের উপর আস্থা বাড়বে বলছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিষয় না দেখে মেধার গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ঢেলে সাজানোর ঘোষণা। আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না আশ্বাস অর্থমন্ত্রী। জুলাই থেকে ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোড বাধ্যতামূলকের ঘোষণা গভর্নরের। চাঁদাবাজ মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটে দেশের বাজারগুলো অস্থির, অভিযোগ ডাক্তার শফিকের। সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান। হাম ও উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু। টিকার সংকট নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে, জানালেন তথ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।